দাদা, প্রথমে আপনি আপনার নাম আর আপনি কোথায় থাকেন এটা একটু বলবেন। আমার নাম পলাশ মণ্ডল। বাড়ি হচ্ছে কোলেপাড়া কাঁঠালগাছি, 265 বিধানসভা। আপনাদের সমস্যাটা কি হয়েছে? আমার সমস্যা হচ্ছে আমার অনুমতি ছাড়া আমার বাড়ির পেছনে একটা শেষ সীমানাটা দিয়ে রাস্তা, কিছুটা জায়গা ফাঁকা আছে রাখা আছে, সেই জায়গাটা দিয়ে রাস্তা করার পরিকল্পনা করছে আমার বিনা অনুমতি ছাড়া। আপনি কোথাও চিঠি বেটি পাঠিয়েছেন, মানে আপনাদের যে লোকাল পঞ্চায়েত? না না, আমি কোথাও চিঠি পাঠাইনি। হ্যাঁ। জাস্ট মাপ যোগ করে নিয়ে গেছে, রাস্তা পরিকল্পনা করছে। তারপরে আমার একটা প্লট আছে, ওইখানে জায়গা ভাগ হবে, পাবো আমি। ওই জায়গাটা ভাগও করছেন, আমি ওই জায়গা ভাগ করে আর কি এক জায়গা দিয়ে রাস্তাটা দেবো বলছি, সেটা কিন্তু শুনছেন না ওরা। ওই আমার বাড়ির সীমানাটা দিয়ে রাস্তা করব বলে পরিকল্পনা করছে। আচ্ছা, কত 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 যা জমি নেবে ওনারা বলছেন? ওরা 4 ফুট জায়গা নেবো বলছে। আচ্ছা, 4 ফুট করে 8 ফুট হ্যাঁ, চলে যাবে। না 2 ফুট করে 4 ফুট, আমার শেষ সীমানায় 2 ফুট নেবে বলছেন, আর পুকুরের ওই তারপরে পাড়টা বুঝে গেছে, ওই পাড়টা 2 ফুট নেবে বলছে, দিয়ে 4 ফুট রাস্তা করবো বলছে। আর আমি মাঝখানটা দিয়ে রাস্তাটা দেবো বলছি, আমার জায়গাটার এক মাথা দিয়ে দেবো বলছি, সেটা ওরা মানছেন না। আচ্ছা, সেটা আপনি কাদেরকে বলেছেন? ওরা গ্রামের যারা এখন মানে যারা কাজ করছে কাছে, তাদেরকে হ্যাঁ বলেছেন? হ্যাঁ। তাদেরকে তো বললে হবে না, এটা আপনাকে মানে কর্তৃপক্ষকে জানাতে হবে, যারা অনুমতি দিয়েছে তাদেরকে। তাদেরকে বলছি আমি যে রাস্তাটা আমি মধ্যেখান দিয়ে করবো, জায়গাটা ভাগও হয়ে যাক, কিন্তু ওনারা মানছেন না, ওরা জায়গাটা ভাগ করতেও আসছেন না। আর রাস্তাটা সেই ওইখানটা দিয়ে, আমার বাড়ির ওইখানটা দিয়েই করবো বলছে, অথচ জায়গাটাও ভাগ করতে আসছেন না। আচ্ছা, আপনাদের আমি আর আমার আর একটা অংশীদার, আমার দাদা হয়, ওরা দুজনা মিলে জায়গাটা মাপজোক করে ভাগ করেছি। ভাগ করে মধ্যেখান দিয়ে রাস্তাও বার করে দিয়েছি, ওইটা দিয়ে রাস্তাটা হোক, সেটা চাইছি যে ওইটা দিয়ে রাস্তাটা হোক, জায়গাটাও ভাগ হয়ে যাক, সেটাও চাইছেন না। ওরা আসছেও না, এগোচ্ছেও না, ভাগও করতে চাইছেন না। রাস্তাটা আমার ওই গাটা দিই দীর্ঘদিন পড়ে আছে, হাঁটা চলা করতো, সেই হিসাবে ওইখানে দাবি তুলছে রাস্তা ওইখান দেওয়া হবে। আপনাদের কি তৃণমূলের এলাকা? হ্যাঁ, তৃণমূলের এলাকা। কে আছে ওখানকার ইয়ে পঞ্চায়েত? পঞ্চায়েত প্রধান রহমান। তাকে বলেছেন কিছু? না, তাকে আর জানানো হয়নি। আচ্ছা, তো আপনি কি চাইছেন এখন? আমি চাইছি জায়গাটাও ভাগ হয়ে যাক, রাস্তাটা এক সাইড দিয়ে হোক, আমার বাড়ির লাগোয়া দিয়ে না হয়ে অন্য জায়গাটা, মানে মিডিল পয়েন্টটা দিয়ে রাস্তাটা দিতে চাইছি। এক মাথা দিয়ে আমি আমারই জায়গা এক মাথা দিয়ে দিতে চাইছি। আপনার নাম? আমার নাম পলাশ মণ্ডল। বাবার নাম? বাবার নাম সুশান্ত মণ্ডল। বাবা কি বেঁচে আছেন? না, বাবা মারা গেছে। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, বউ আর মা আছে, আর আমার স্ত্রী আছে, আর ছেলে। আচ্ছা, আপনি কি করেন? আমি চাষবাসই করি। একটা জমি আছে? হ্যাঁ, জমি আছে। আমি যেটা আপনাকে বলবো, বলছি যে ওনার যে জমি, সেই জমি থেকে 2 ফুট করে 4 ফুট মানে রাস্তা করার জন্য নেওয়া হচ্ছে। তো এখনো পর্যন্ত উনি কোনো জায়গায় যাননি, তো এই মতো অবস্থায় আপনি মানে কিভাবে ওনাকে হেল্প করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, মামাটি মানুষের সরকার, মদতপুষ্ট নেতা মন্ত্রীরা, আমলারা গামলারা, তারা নিজেরাই মানে ডিমার্কেশন করে দেয়। তারা ওই যে বললো যে রহমান ভাই, আগে ওকে কার্ড মানি দিতে হবে, তাহলে উনি ওনার মত অনুযায়ী চলবেন। আর প্রথম কথা, মানে এই 6 মাস আগে ওনার বাবা, 6-7 মাস আগে ওনার বাবা গত হয়ে গেছে। আর উনি দলিল পর্চার ব্যাপারে এতটা ওয়াকিবহল নন। আর যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা ওয়ারিসের সূত্রে একটা মাত্র ছেলে উনি। আর ওখানকার এমএলএ দেখেও না দেখা, হায়রে কপাল মন্দ, চোখ টাকিতে অন্ধ, মধু ভট্টাচার্য নাম করেই বলছি। আর এঁচড়ে পাকা আছে কিছু নেতা, তা পঞ্চায়েত প্রধান, তারা সবেতেই মানে মানে মাথা গলিয়ে করতে যায় সমাধান, কিন্তু সেই সমাধানটা তো উনি তো এখনো কোথাও মানে আবেদন করেননি যে আমার শুনুন, একটা কথা বলি, ওনাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, যার জন্য উনি আর কোনো জায়গায়, উনি বাবা মায়ের একটা মাত্র ছেলে, উনি যদিও মানে ওনার প্রাণের যে যদি মরে যায়, তখন তার দোষটা হবে। এখন তো 265 বিধানসভায় বেশিরভাগ জায়গাতেই যা আপনি মদ, কবরস্থানের উপরে, জায়গার উপরে মদের বোতল ছুড়ে বেড়াচ্ছে। কে করছে? রহমান ভাই, ইসলাম ধর্মের তো তিনি একজন নেতা। আর কার্ড মানি দিতে হবে, কার্ড মানি না দিলে ওরা কোনো মানে সুবিধা পাবে না। সংবাদে আপনারা এসছেন, আপনারা যদি সংবাদটা দেখে ওনার উপর আক্রমণ হবে। ওনার এইটাই বলছি, ওনার যে উপরে আক্রমণ করার আগে
আমি নিজে থেকে ডাইরেক্ট ডিএম, এসপি, এসডিপিও এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আমাদের ওখানকার মেমারি পুলিশের নামে বদনাম দেওয়া হয়। পুলিশ কিন্তু খুব তৎপর, পুলিশ প্রত্যেকটা জিনিসেতেই মানে অ্যাকশন এখন সব থেকে আগে নেই। কারণ ওইখানে নেতা মন্ত্রী বা মদতপুষ্ট আমলা গামলা যারা আছে, তারা যে খোবলা করে দিয়েছে, একটা না আছে স্কুলের রাস্তা, না আছে যাতায়াতের রাস্তা, কিন্তু যেসব আপনাদের এই রহমান ভাইদের মতন লোকেরা যারা আছে, তারা তার তিনতলা বাড়ি, কোথায় গাড়ি, শাড়ি সবই করে রেখে দিয়েছে। পুলিশ কিন্তু এখন সত্যি করে বলতে গেলে পুলিশ প্রশাসন একদম, আমাদের ডিএম যিনি জেলা শাসক, তিনি খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন। আর এসপি সাহেবও যিনি আছেন, সাহেব বাবু, খুব ভালো কাজ করছেন। এসডিপিও আছে যিনি, তিনি ভালো কাজ করছেন। ওসি মেমারি থানার ভারপ্রাপ্ত ওসি যিনি আছেন, তিনি ভালো কাজ করছেন। আপনি থানাকে বলে ওনাকে প্রোটেকশন অবশ্যই আমি তার জন্য অলরেডি এইটার জন্য মানে প্রোটেকশনের জন্য সমস্ত আবেদনপত্র আমি অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি উইথ রেজিস্টার। কারণ ওনার যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, আসল তো ক্ষতি করবে, মানে তুমি ক্ষতি করে যাচ্ছ, তোমার ক্ষতি করবে পরমেশ্বর। আর মানে চোরে চোরে মাস্টার তো ভাই বলে না, এই নেতা মন্ত্রী যারা আছে তারাই তো ক্ষতি করার জন্য এখন সবাই উঠে পড়ে লেগেছে। আপনাকে আমি আগেও সাক্ষাৎকারে বলেছি, তাতে দেখতে পেয়েছেন। তা আমার যা কথা বলি সেই কথাটা একদম স্পষ্ট কথা বলি। বলছি, রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পুলিশের বিরুদ্ধে কমপ্লেন আসছে, এবং আজকেও প্রেস কনফারেন্স করে দেবজিৎ সরকার, তিনি একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টের এবং বিজেপির একজন নেতা, তিনিও পর্যন্ত অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে, তখন আপনি আপনার মেমোরি ক্ষেত্রে দেখেছি পুলিশের পক্ষে কথা বলছেন। মানে মেমারি বলে না, শুনুন একটা কথা বলি। এখন দেবজিৎ বাবু তিনি একজন বিজেপি সেলের নেতা, ওনাকে আমি সম্মান করি। একটা কথা বলি, পুলিশ কিন্তু পুলিশ প্রশাসন খুব তৎপর। আর পুলিশ প্রশাসন তা নাহলে আপনি সব জায়গাটা ঘুরিয়ে দিলে চলবে না। আমাদের 265 বিধানসভাটাকে দেখতে হবে, যেখানে বিধানসভাতে পুলিশ তৎপর। 265 বিধানসভা এবং বর্ধমান জেলার পুলিশ আধিকারিক, তারা আর এক্সাইজ ডিপার্টমেন্ট সবেতেই তৎপর। মানে আপনাদের আর ডিএম, সব থেকে বড় কথা হচ্ছে জেলা শাসক। মানে বর্তমান ডিস্ট্রিক্টে আপনি বলছেন পুলিশ তৎপর, বাকি রাজ্যে নয়? না, বাকি রাজ্যে নয় আমি বলবো না। বাকি রাজ্যে পুলিশ খাচ্ছে ভয়, কারণ পুলিশকে কখন মেরে দেবে। আর অনেক তো হয়ে গেছে রোহিঙ্গা, প্রতিটা ঘরেতে মানে মুড়ি ঝালমুড়ি ইয়ে করেও চলে আসছে, গাড়ি করে টাকা আসছে। তো রোহিঙ্গা বের করতেই পারলো না। কে বলছে নির্বাচন কমিশন রোহিঙ্গা বের করতে পারলো না? এখনো খেলা শেষ হয়নি। আজকে কেন কপিল সিব্বল কেন ইয়েতে সুপ্রিম কোর্টে দাঁড়াননি? আমি ওনাকে প্রশ্ন করছি। হ্যাঁ, এই অসুস্থতা দোহাই দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানাবে? আপনি বলছেন উনি তো একটা বয়স্ক মানুষ, অসুস্থ। হ্যাঁ, উনি যে রাজ্যের কোষাগার থেকে ওনার যে বেঞ্চে দাঁড়াতেন আর সবেতেই হারতেন, তার জন্য মোটা অঙ্কের রাজ্যের সাধারণ মানুষ যে কোষাগার থেকে টাকা, সেই টাকাগুলো সাধারণ মানুষের টাকা। এটা মাটির মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। উনি একজন আইনজীবী, ওনার কাছে মমতা ব্যানার্জি গেছেন, উনি ফিস নিচ্ছেন, উনি মামলা লড়ছেন। শুনুন একটা কথা বলি, উনি ফিস নিচ্ছেন আর মামলা লড়ছেন, আবার হারছেন। আজকে কেন থাকতেই পারে, হ্যাঁ, হারজিত থাকতেই পারে, কিন্তু উনি আজকে তো ভাইটাল ডেথ ছিল, কেন উনি মানে অসুস্থতাটা দেখিয়ে দিলেন সেটা আগে বুঝুন। হ্যাঁ, আগের দিন যেমন ইডি সময় নিয়েছিল, আজকে উনি নিল। এইটাই তো হচ্ছে মেন। মানে দিদির তো মাথা থেকে পা পর্যন্ত সব সময় চলে মানে হেডার টু ফুটার যেটা বলে, প্রতিনিয়তই দিদির মাথায় আর পা একসাথে কাজ করে। কারণ যেটা দিদির মাথায় কাজ করে, দিদি গোটা দেশটাকেই তো জ্বালিয়ে দিয়েছে বাংলা কথায়। আর রোহিঙ্গা, আমি ধরে ধরে বলছি তো, কানলাতে যান, পূর্বস্থলীতে যান, আমি প্রত্যেক জায়গায় নাম ধরে বলছি। পুলিশ কি করছে? পুলিশ রোহিঙ্গাদের অ্যারেস্ট করছে। কে বলছে অ্যারেস্ট করছে না? কই সেই লিস্ট কই? আপনারা সবাই বলছে লিস্ট কয়। ভবানীপুরেও তো বাদ গেছে। তা দিদি তার জন্য কেন আবার কলকাতায় গিয়ে ওরকম, দিল্লিতে গিয়ে কেন ওরকম নাচানাচি করছিল? দিদি তো একজন ব্যারিস্টার,
হ্যাঁ, তাই আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আইনজীবী নয়, কমন পিপল বলুন, উনিও একজন সাধারণ মানুষ। আর যে পুলিশ পুলিশ ওনাকে বাঁচিয়েছিল, তারাই এখন প্রতিনিয়ত বলছে আমি বাঁচিয়ে ভুল করেছি, কারণ আমাকে থুৎকার দিচ্ছে। আর আপনারা প্রতিনিয়ত পুলিশের উপরে আমাদের কাছে প্রশ্ন করেন। পুলিশরা পুলিশরা যখন আজকে আপনি বলুন যে আমাদের এখানকার ডিজিকে শোকজ করা হচ্ছে, আজকে এখানকার কার মদত পুষ্ট আগে আগে জিজ্ঞেস করছি। মানে দিদির কথা না বলে দিদি এমনিতেই যে কোনো না কোনো ছলে বলে মানে কৌশলে কি করে কার পদে বাঁশ গেঁথে দেবে, সেটা উনি ভালো করেই জানেন। না, সেটা তো ঠিক আছে, কিন্তু পুলিশ পুলিশের কাজ করবে, কিন্তু সারা রাজ্যে তো পুলিশ কাজ করছে না, একমাত্র বর্ধমানে কাজ করছে। শুনুন, একটা কথা বলছি, সব জায়গায় রদবদল হয়েছে। হ্যাঁ। আর আমি বিশেষ করে বর্ধমান জেলা, হুগলি ডিস্ট্রিক্ট, কাটোয়া, কানলা, পূর্বস্থলী, আমি এর মাঝে আর একটা কথা আমি বলি, সব জায়গায় তো রদবদল হয়েছে। আর সত্যি করে পুলিশের নামে মিথ্যা করে কিছু আইনজীবী আছে, মিথ্যা কেস দিয়ে দিচ্ছে। আমি নাম করে বলতে পারি, বর্ধমানের বার অ্যাসোসিয়েশনের সদন্তা সে ভুড়ি ভুড়ি টাকা মানুষকে ডেটের পর তারিখ পে তারিখ ডেট দিয়ে যায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সব সম্প্রদায়কে। আর প্রত্যেক নিয়ত উনি, আমি ওনার অথেন্টিকেশন আমি জানতে চাই, উনি কত বড় লয়ার হয়েছেন। উনি একাধিক পুলিশ অফিসারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। ওনার শালা, তার বাড়ি হচ্ছে আরামবাগ তিরোলে। মিথ্যা কি অমিথ্যা আপনি এরকম ভাবে কি করে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ যে পুলিশ অফিসাররা একটা সময় আমাকে বাঁচিয়েছে, শুনুন, আমাকে বাঁচিয়েছে বলে নয়, কারণ তারা জানে, শুনুন, লড়াকু মানুষ এমনিতে হয়ে ওঠে না। আর যে যারা আমার কাছে এভিডেন্স আছে, যে এভিডেন্স খাড়া করলে সদন্তা কেন, সদন্তার ছেলে আপনার সৌমিত্র এমপি, বিজেপি সৌমিত্র খাঁ, একটা ওনার পিএ একটা গাড়ি করে টাকা নিয়ে আসছিল, সেইটাতে সদন্তার ছেলে চন্দনাক্কা বের করে দিল, জামিন করে দিল। কিসের পরিপ্রেক্ষিতে? টাকার পরিপ্রেক্ষিতে। শুনুন, একটা আমি কি বলেছি, আইনজীবীর জায়গায়, আইনজীবীর জায়গায়, লয়ের জায়গায়, মোরালিটি, ল ইজ গ্লোবাল প্রফেশন, লটাকে নিয়ে বিক্রি করে দিয়েছে। আর ওই যে সদন্তা বলছি, তার সম্বন্ধী রাজকুমার গুহ ওরফে শান্তি গুহ 1 নম্বর পরকীয়া কাজে যুক্ত, এবং একাধিক নারীদের সাথে সঙ্গ করেছে, একাধিক পুলিশের নামে পুলিশ ইনঅ্যাকশন করেছে, একাধিক পুলিশের সংসার ভেঙে দিয়েছে, একাধিক পুলিশ অফিসারকে কি করে, মানে যেহেতু বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সেই সেক্রেটারি পদ দেখিয়ে দিয়ে প্রতিনিয়ত কেস দিয়েছে। উনি নিজেও বসেছিলেন আমাকে মিথ্যা করে একটা জেল খাটানোর জন্য। কিসের জন্য জেল খাটাতে গেছে? কারণ উনি একটা আমাকে গাড়ি ভাড়া, আমি তখন গাড়ি চালাতাম, আমি একটা ড্রাইভার মানে চালক, আমাকে গাড়ি চালিয়ে উনি বলেছিলেন যে এইখান থেকে একটা টাকা নিয়ে আসার জন্য। সেই টাকাটা নিয়ে আসতে যে আমি তখন কিন্তু বুঝে গেছিলাম, আমাকে 11 দিন না খাইয়ে না দায়ে রেখে টাঙিয়ে ঝুলিয়ে মার খেতে হয়েছে। সেই নেলখেল মন্ডলার কথাটা যেরকম জানেন, সেম অ্যাজ ইট ইজ সেম। তখন আমি বলে দিয়েছিলাম সদন্তা আর শান্তি গুহ এরা পরিকল্পিতভাবে, ওরফে রাজকুমার গুহ, এরা পরিকল্পিতভাবে এই মানে নেটওয়ার্কের সাথে মদতপুষ্ট হয়ে যুক্ত আছে। বলছি, এখন তাহলে ওনার রেমেডিটা কি? মানে ওনার রেমেডি জেলা শাসক থেকে আরম্ভ করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিজাজুর রহমান সাহেব, এবং আমাদের এসপি সাহেব এবং ওসি, সবাইকে আমার যে চিঠি ফরওয়ার্ড করা হয়েছে, সেই ফরওয়ার্ড কপি ভিত্তিতে ওনাকে প্রোটেকশন দেওয়া হবে। আর এই যে চোরচাপটা নেতা হামলাগুলো আছে, তারা যে করছে প্রতিনিয়ত হামলা, সেই হামলা বন্ধ হয়ে যাবে।